সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তরঙ্গ নিউজের নির্বাহী সম্পাদক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইমরান হোসাইন। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমরা জেড ফোকাসে আলোচনা করে থাকি। আজকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, বিষয় রয়েছে, এগুলোর বিষয়ে আলোচনা শুনবো অতিথির কাছ থেকে। ইমরান ভাই, নিশ্চয়ই আপনার নজরে এসেছে যে বিএনপি নেতৃত্বাধীন যে একটি জোট ছিল যুগপৎ আন্দোলনের, সেই জোটের শরিকদেরকে তারা নমিনেশন দিবে এবং তা আমরা শুনেছি যে বিএনপি শরিকদেরকে মূল্যায়ন করবে এবং সবাই মিলে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন করবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বুধবারে আরো 36টি আসনে বিএনপি তাদের দলীয় মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেছে। এই মিলে 272টি আসনে তারা দলীয় প্রার্থী ঘোষণা করলো, বাকি থাকলো 28টি। যুগপৎ আন্দোলনের শরিকরা এটিকে খুব ভালোভাবে দেখছেন না, তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা, যেমন মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ুম এবং সাইফুল হক, জুলকারনাইন, জুনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতৃত্ব এটি নিয়েই করেছেন। অপরদিকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তিনি বলেছেন যে তারা এখনো ধৈর্য ধরছেন, নিশ্চয়ই তারা এবং এখনো তারা মনে করছেন যে বিএনপির পক্ষ থেকে তাদের সাথে আলোচনা করা হবে। এই একটি বিষয় রয়েছে। এবং আজকে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে 11 তারিখ সাক্ষাৎ চেয়েছে। তারা 10 তারিখে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপতির কাছে। তারা হয়তো শিগগিরই তফসিলটি ঘোষণা করে দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ঠিক এরকম মুহূর্তে যখন সব রাজনৈতিক দল এবং সরকার নির্বাচনমুখী, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা গড়বড়ে অবস্থা দেখা দিয়েছে। একটি পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই, যেমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে তারা নির্বাচন পিছানোর পক্ষেই মত দিয়েছে নাহিদ ইসলাম। আরেকটি খবর যেটি বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড় নিয়েছে, একটি খবর বেরিয়েছে। টানপেরন চলছে, এর মধ্যেই আবারও শেখ হাসিনা ভারতেই থাকবে, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এরকম মতামত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে না আমরা অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়টিও কিন্তু উল্লেখযোগ্য। সে বিষয় নিয়েও আলোচনা চলছে। ওনার লন্ডনে চিকিৎসার জন্য কাতারের যে আমিরের দেয়া যে বিশেষ উড়োজাহাজ বিমানে যাওয়ার কথা ছিল, এয়ার অ্যাম্বুলেন্সে, সেটিও বিলম্বিত হচ্ছে। সব মিলিয়ে না নানান ধরনের সন্দেহ সংশয় চলছে। আপনি আসলে এই সময়কে কিভাবে তুলে ধরবেন? ধন্যবাদ সাইদ ভাই। মূলত আসলে আমরা একটা কঠিন সময় পার করছি, এটা নিঃসন্দেহে। বিকজ আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় যে আমরা অলরেডি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। 5ই অগাস্টের পরে 2024-এর পরে আমরা বেশি সময় নিয়ে ফেলেছি আমার মনে হয়। কারণ জনগণের নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যত শক্তিশালীভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমাদের তো এই ধরনের বিভিন্ন সংকট আছে, জিওপলিটিক্যাল বিভিন্ন ইস্যু আছে, আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য আমাদের একটা কৌশলের বিষয় আছে, ফ্যাসিবাদী শক্তি তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে একটা নির্বাচিত সরকার দরকার জনগণের পক্ষ থেকে। আর আমি যদি একদম প্রথম থেকে আসি যে বিএনপি জোটের যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমার ধারণা বিএনপির যে 31 দফা সেখানে উল্লেখ করা আছে এবং তারেক রহমান বারবারই আমরা দেখেছি গত প্রায় 5ই আগস্টের পর থেকে তার যত বক্তব্যে একটা ইনক্লুসিভ ন্যাশন বিল্ডিং প্রসেসের কথা উনি বলেন। সেখানে সরকারি দল বিরোধী দল সবাইকে নিয়ে, সেখানে আমরা হিংসা বিদ্বেষ এবং পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেও আমরা বিদ্বেষমূলক বক্তব্য দেখি নাই। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াও এই ধরনের কোনো বক্তব্য দেন নাই। তো আসলে আমরা সেই বিষয় যদি বিবেচনা করি, আমার ধারণা বিএনপি তার সাথে যে
আন্দোলন সংগ্রামের সঙ্গী সঙ্গী যারা 12 দল সহ অন্যান্য ওয়ার্কার্স পার্টি, জোনাই সেক্টর, গণফোরাম সবাইকে আমার ধারণা মূল্যায়ন করবেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যেটা আমার মনে হয় যে ক্ষেত্রে একটু বিএনপি দ্বিধান্বিত, যেহেতু আমাদের আরপি অনুসারে এখন প্রত্যেকটা দল তার স্ব প্রতীকে নির্বাচিত করতে হবে। সেই ক্ষেত্রে আপার হাউসে যে পিআর পদ্ধতিতে যদি আমাদের আসন বন্টন হয়, সেই ক্ষেত্রে দলীয় প্রতীক নির্বাচন করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রাপ্ত ভোটের ফলাফলটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেই ক্ষেত্রে হয়তো বিএনপি একটু কশাস হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার প্রতীকের বাইরে আপনি যখন জোট থেকে যদি কাউকে দেওয়া হয়, বিএনপি যদি আসন ভাগাভাগির জোটও করে, সেই ক্ষেত্রে সে নির্বাচনে বৈতরণী পার হতে পারবে কিনা, এই ধরনের সংশয় সন্দেহ হয়তো বিএনপির আছে। কিন্তু আমার ধারণা দিন শেষে দেখবেন যে এটা একটা যৌক্তিক সমাধান বিএনপি করবে। হয়তো শরিকদের এক্সপেক্টেড লেভেলে এটা হয় একটা দরকার সকসের বিষয় থাকে, তারা যদি যা চাইবে হয়তো সেই পরিমাণ না পেলেও কিন্তু একটা সমঝোতা আমার ধারণা হয়ে যাবে। এবং তারেক রহমানের যে ভিশন সেটা হচ্ছে যে বেসিক্যালি যারাই আমরা জুলাই শক্তি, সবাইকে নিয়ে, সরকারি দল বিরোধী দল সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করার কথা উনি বলেছেন। বিকজ উনি জানেন যে এই 16 বছরের এই ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের যে অর্থনৈতিক, বাংলাদেশের যে রাজনৈতিক, বাংলাদেশের যে সার্বিক ক্ষতি হয়েছে, সেটাকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ জাতি ছাড়া সম্ভব না। তাই যারাই জুলাইয়ের পক্ষে লড়াই করেছিল সকলকে, যে যার পজিশনে থাকুক, সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক, সবাই বেসিক্যালি অংশীদারিত্ব থাকবে এই নেশন বিল্ডিং প্রসেসে। সো আমি আশাবাদী যে বিএনপির জোটের এই সংকট সমাধান হবে। এবং এখানে বিএনপি কি কোনো ভুল করলো কিনা রাজনীতিতে, বা আমরা সবাই টুকটাক নানানভাবে আলোচনা শুনে থাকি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত না হয়, নানামুখী চক্রান্ত চলছে। তো এরকম কোন ফাঁদে বিএনপি পা দিল কিনা অজান্তে? আমার তো মনে হয় না, বিএনপি সঠিক রাইট ট্র্যাকে আছে। কারণ দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা যতটুকু জানি তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন বলতে ওই ভেন্টিলেশন না, এখানে তার অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগে। হ্যাঁ, মানে লাইফ সাপোর্ট না, ভেন্টিলেশন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু সেই পরিস্থিতিতেও বিএনপি কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা যাতে না যায়, সেজন্যই কিন্তু রিসেন্ট আমরা বুধবারে দেখেছি আরো 23 সহ 272টা আসনের, 36টা সহ 272টা আসনের, মানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সিচুয়েশনেও এই আসনগুলো মনোনয়ন ঘোষণা করার মাধ্যমে কিন্তু আরেকটা বার্তা দিয়েছেন যে নির্বাচনের ব্যাপারে নির্বাচনমুখী। সেইখানে দেশনেত্রীর শারীরিক পরিস্থিতি বা দেশনেত্রী যে কোনো পরিণতি হোক, তারা গণতন্ত্রের উত্তরণের জন্য, বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য যে নির্বাচন প্রয়োজন, সেটা যাতে কোনো কিছু বাধাগ্রস্ত করতে না পারে, সেটা আমরা দেখেছি। সো কিন্তু এটা তো আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতেই পারে, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থাকতেই পারে, বাংলাদেশকে স্টেবল যাতে না হইতে পারে, সেই জন্য নির্বাচন যাতে না হতে পারে, সেই ধরনের একটা প্রক্রিয়া থাকতেই পারে, দেশি বিদেশি চক্রান্ত থাকতেই পারে। নাহিদ ইসলামরা বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে উদ্ধৃতি দিয়ে ওনার শারীরিক অবস্থা এবং দেশের সার্বিক পরিস্থিতিতে তফসিল পেছানোর বিষয়। কিন্তু আমার মনে হয় যে এইটা বরঞ্চ মানে আমরা যদি আরো আগে ইলেকশন করতে পারতাম সেটা ভালো হতো। নাহিদ ইসলাম বলেছেন, জামাত ইসলামী তো আগে থেকেই বলছে, জামাতের বোধহয় গতকালকে আমরা দেখি জামাত বোধহয় তফসিল পেছানোর ব্যাপারে এখন ওই ধরনের তফসিল পেছানোর ব্যাপারে না, নির্বাচন তারা গণভোটটি আগে চেয়েছে। হ্যাঁ, এবং এই যে বিএনপির যুগপথের যে সঙ্গীরা, তাদেরও কথাবার্তার যে সুর, সবাই যদি এক সুরে কথা না বলে, তাহলে কিন্তু নির্বাচন হওয়া নিয়ে এক ধরনের আশঙ্কা, বা নির্বাচন নিয়ে যে জনগণের যে আশঙ্কা, সেই আশঙ্কার পথেই এগোচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে জামাত গণভোটের, যেমন লেবার পার্টি ইতিমধ্যেই বলে ফেলেছে যে আগে গণভোট দরকার, কিন্তু আমার মনে হয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাটা ঠিক হবে না। এই লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, যদিও লেবার পার্টি রাজনৈতিক অঙ্গনে অত বড় শক্তি না, রাজনৈতিক শক্তি হিসেবে, কিন্তু তারাও একটি নিবন্ধিত দল। এখন সেক্ষেত্রে বলবার সুযোগ চলে আসে কিনা ওই কুচক্রী মহলের, যে শুধুমাত্র বিএনপি ছাড়া তো কেউ এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন, এরকম একটি স্পেস তৈরি হয়ে যাচ্ছে কিনা? না, আমার মনে হয় যে গতকালকে পর্যন্ত আমরা যদি দেখি যে মানে জামাত সহ তাদের 8 দলীয় জোটের এই ধরনের বক্তব্য এই মুহূর্তে নাই যে নির্বাচন পিছানোর। সো বিএনপি সহ বিএনপির লেবার পার্টি বা এরা বিএনপির সাথে আসন ভাগাভাগির প্রশ্নে হয়তো একটু মনক্ষুণ্ণ, সেই জন্য হয়তো বলেছেন।
আর এই মুহূর্তে গণভোট আগে করার এবং নির্বাচন পরে করার আসলে সময়ও নাই। আমাদের এই একই দিনে নির্বাচন হবে, এটা নির্বাচন ট্র্যাকে উঠে গেছে। হ্যাঁ, সেটাই হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করতেছি না যে তত্ত্বাবধায়ক সরকারের যেমন কিছু সাফল্যের কথা যদি আমি বলি, যেমন আর্মি বিডিআর হত্যাকাণ্ডের যে তারা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা, এটা আমি একটা খুব বড় সাফল্য হিসাবে দেখি। এখানে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত ছিল যাতে এই ধরনের কোনো কিছু আমরা প্রকাশ করতে না পারি। তো সেটা যেহেতু তারা করতে পেরেছে, আমার ধারণা নির্বাচনের এই চ্যালেঞ্জও তারা বৈতরণী পার করতে পারবে। আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো বিএনপি, জামাত সহ সবাই যেহেতু ঐক্যবদ্ধ না নির্বাচন হতেই হবে, সুতরাং আমার মনে হয় যে আমরা এটা পার করতে পারবো ইনশাআল্লাহ, এবং হওয়া উচিত। এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের গতকালকে আমরা দেখেছি যে আমাদের ধর্ম উপদেষ্টাও বলেছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত দেশের জন্য মঙ্গল। তো সবাই এখন এই স্পিরিটে আছে যে দেশে এখন আসলে একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। এই জাতীয় নির্বাচনে আপনি জানেন যে গত বছর জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বা গত 15 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনা রেজিমকে সমর্থন দিয়ে গেছে। ইনফ্যাক্ট তার পতনের পর তিনি পালিয়ে গিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন, এবং এরপর থেকেই কিন্তু ভারত যে সুরে কথা বলছে, বাংলাদেশ সে সুরে কথা বলছে না, বাংলাদেশের বিরুদ্ধে সুরেই কথা বলছে। সেই জায়গায় ভারতের যে বর্তমান সরকার, মোদী সরকার, সেই সরকারও নানান সময় নানান উক্তি দিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করেছে এবং রাজনৈতিক শক্তিরও সমালোচনা করেছে। তাদের ভূমিকা কি? তারা মোদী সরাসরি পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ ভারতের যে নাটকীয় সম্পর্ক বলছে তারা, এই জায়গাটা আমার মনে হয় যে আমরা যদি ঐতিহাসিক ভাবে দেখি, মূলত আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিজয়ের মাস দেখেন, মুক্তিযুদ্ধে আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছি। ভারত মূলত পাকিস্তানকে বিভক্ত করার জন্য লড়াই করেছে। সো মুক্তিযুদ্ধ আমাদের ছিল স্বাধীনতার সংগ্রাম, ভারতের ছিল পাকিস্তানকে বিভক্ত করার লড়াই। তারপর আসেন যে আমরা দেখি যে 75-এর 15 আগস্টের পরে আবার খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর যে কু হয়েছিল, সেটা বাংলাদেশের জনগণ 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেটাকে ঠেকিয়ে দিয়েছে। আমরা তারপরে দেখেছি যে জিয়াউর রহমানকে হত্যাও আমরা মনে করি ভারতীয় চক্রান্ত বা আধিপত্যবাদী শক্তির চক্রান্ত ছিল। তারপরে এরশাদের ক্ষমতায়ন, হাসিনা 16 বছরের শাসন। ভারতের বাংলাদেশের ব্যাপারে সবসময় ভারত যেটা করার চেষ্টা করেছিল, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, বাংলাদেশে কারা ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ, পানি সবকিছুর উপর তারা সবসময় একটা আধিপত্যবাদী আচরণ করে থাকে। তো সেটার বহিঃপ্রকাশ থাকবেই তাদের কথাবার্তায়। তবে 5ই আগস্টের পরে তাদের যে মনোভাব ছিল, শেখ হাসিনা আদালতে দণ্ডিত হওয়ার পরে আমার মনে হচ্ছে যে সেই মনোভাবে কিছুটা পরিবর্তন আসছে। কারণ তারা বুঝতে পারছে যে আসলে বাংলাদেশে একটা ন্যায় বিচারের মাধ্যমে শেখ হাসিনা অলরেডি দণ্ডিত আসামি, এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার দলের আরো লোকজন আস্তে আস্তে দণ্ডিত হচ্ছেন এবং শেখ হাসিনা পরিবারের আরো সদস্যরা হচ্ছেন। সো আসলে এখন তাদের মনে হয় যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের আদালতের প্রতি তাদের সম্মান শ্রদ্ধা রেখেই আমার ধারণা তারা এই পরিবর্তনে আসছেন। বাংলাদেশের সাথে সম্পর্কটা সম্মান শ্রদ্ধা যদি রাখেন, তাহলে আবার শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত। এরকম বক্তব্য কি ভারতের সরকার কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে কিন্তু জয়শঙ্কর এই কথাটি বলেছে। এই বক্তব্য কিন্তু একটু ভিন্ন। জয়শঙ্কর হচ্ছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আপনি দেখেন যে আরো কিছুদিন আগের বক্তব্য আপনি দেখবেন যে শেখ হাসিনাকে বা ডক্টর ইউনূস যখন আহ্বান জানিয়েছিল মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে, যে শেখ হাসিনা যাতে কোনো বাংলাদেশ বিরোধী বক্তব্য, রাজনৈতিক বক্তব্য যাতে প্রদান না করে, সেই ক্ষেত্রেও কিন্তু তখন তাদের বক্তব্য ছিল যে শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বক্তব্য দিবেন কিনা। কিন্তু বর্তমানে দেখুন যে কনভিক্টেড হওয়ার পরে তারা এখন বলতেছে যে শেখ হাসিনা চাইলে ভারত থেকে চলে যেতে পারেন, বা ডাক্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারেও আমরা দেখেছি যে তিনি ভারত থেকে সরে যাওয়ার, এমন কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই, কানাডা বা অন্যান্য দেশে। তো আমার মনে হচ্ছে যে ভারতের দৃশ্যমান কিছু পরিবর্তন আসতেছে তাদের নীতির ক্ষেত্রে। ইন্টারনালি কতটুকু হবে সেটা সময় বলে দিবে, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে একটু কোঅপারেটিভ মনে হচ্ছে। তো সময় বলে দিবে আসলে সেই বিষয়। কারণ হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক ভারতের স্থিতিশীলতার জন্য যেমন প্রয়োজন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। তো এটা একটা বাইলেটারাল ইস্যু। ভারত সম্পর্কে আসলে মূল জায়গাটি, সংকটটি কোন জায়গায়? ভারত এই আচরণ থেকে, এই প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে ভারতেরও কিন্তু অনেক গুরুত্ব
মানে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুজ রয়েছে। তো ভারত বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল বা স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে অন্তরায় কোনটি? আমার মনে হয় যে এখানে ভারতের যে দৃষ্টিভঙ্গি, প্রবলেমটা মূলত ভারতের। আপনি দেখেন যে যদি ভারতের টোটাল সাউথ ইস্ট এশিয়াতে তাদের যত প্রতিবেশী আছে সবার সাথে ভারতের বিরোধ আছে। কোনো একটা রাষ্ট্র নাই যার সাথে ভারতের সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে বিদ্যমান আছে। ভারতের পররাষ্ট্রনীতি আসলে আমার মনে হয় যে প্রবলেমেটিক। সেইখানে বাংলাদেশের ক্ষেত্রে তারা যেমন আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করেছে, নট বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সরকারের সাথে না, কিন্তু হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পিপল টু পিপল। তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তার ক্ষেত্রে ভারত মূলত বাংলাদেশকে বাফার স্টেট হিসেবে দেখে। কিন্তু মূলত বাংলাদেশ এইখানে আমরা যদি একটা স্ট্রং, একটা জনগণের শক্তিশালী সরকার বা জিয়াউর রহমানের মতো ব্যক্তিত্ব যদি ক্ষমতা থাকতো, বরঞ্চ বাংলাদেশ হয়তো ভারতের সেভেন সিস্টার্স এর গ্যারান্টর, স্বাধীনতা সার্বভৌমত্বের, আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারতাম। কিন্তু আমাদের রাজনৈতিকভাবে এমনভাবে বিভক্ত করেছে ভারত যে আমরা ক্ষমতায় থাকার স্বার্থে, যেখানে ভারত কাছ থেকে আমরা বিভিন্ন আমাদের যে পানি, আমাদের যে আদার্স সীমান্ত হত্যা, আমাদের যে বাণিজ্য বৈষম্য, আমাদের আরো যেসব বাইলেটারাল ইস্যু আছে যেগুলো আমরা খুব ভালোভাবে আদায় করতে পারতাম, কিন্তু ক্ষমতায় থাকার স্বার্থে আমরা আমাদের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের যত ধরনের স্বার্থ বাংলাদেশ আছে সব বিনে বসায় আমরা কোনো ট্যারিফ টুরিফ ছাড়াই আমরা ট্রানজিট দিয়ে দিয়েছি। যেগুলো প্রথমে কথা হয়েছিল যে ট্যারিফ দিয়েই, ওই ট্রানজিটের ট্যারিফ দিয়ে বাংলাদেশ ধনী হয়ে যাবে, পরে দেখি যেগুলো ফ্রি। আমাদের এয়ার স্পেস, আমাদের সমুদ্র, আমাদের নদী, আমাদের সড়ক সবই তারা ব্যবহার করে, কিন্তু কোনো টোল বা তাদের যে পারস্পরিক যে সম্পর্কের যে ভিত্তি সেটা নাই। একটা আধিপত্যবাদী শক্তি হিসাবে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় রেখেছিল, তার বিনিময়ে তারা এগুলো ব্যবহার করতো। কিন্তু এখন যদি আমরা একটা নির্বাচিত সরকার আসে, সেগুলো যদি আমরা নেগোশিয়েট করে, ভারতে যেমন আমাদের পানির হিস্সা আদায় করা খুবই জরুরি, আমাদের বাংলাদেশের অস্তিত্বের সম্মুখীন এই পানির কারণে। সীমান্ত হত্যায় যে রিসেন্টলি আমরা দেখেছি যে গত এক সপ্তাহে 3 জন বাংলাদেশিকে তারা হত্যা করেছে সীমান্ত হত্যা বন্ধ করা খুবই জরুরি। বিকজ পৃথিবীর কোনো স্বাধীন রাষ্ট্রে যুদ্ধ অবস্থা বিরাজমান নাই, প্রতিবেশী 2 রাষ্ট্রে সীমান্তে হত্যা এই পরিমাণ পৃথিবীর কোথাও নাই। তো এই বিষয়গুলো যদি ভারত বাংলাদেশের ক্ষেত্রে সহযোগিতা করে, আমার ধারণা বাংলাদেশও তাদেরকে সহযোগিতা করবে, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 200 কোটি মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য এখানে শান্তি স্থিতিশীলতা দরকার, এবং এই ক্ষেত্রে ভারতকেই নেতৃত্ব দিতে হবে। বিকজ যেহেতু ভারত দাবি করে তারা বিশ্ব শক্তি হওয়ার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে তার প্রতিবেশীর সাথে যদি তার সুসম্পর্ক না থাকে, তাহলে বিশ্ব শক্তি বা পরশক্তি হওয়ার আসলে স্বপ্ন সেটা সুদূর পরাহত থেকে যাবে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল সহ 8টি রাজনৈতিক দল তারা বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করছে, এবং তারা নির্বাচনে তাদের ধর্মভিত্তিক ভোট এক বাক্সে নেওয়ার চেষ্টা করছে, এবং এক প্রকার তারা বেশ কয়েকজন প্রার্থী, বিশেষ করে জামাত ইসলামের খুলনায় একজন প্রার্থী সনাতন ধর্মাবলম্বী দিয়েছে। এটি রাজনৈতিক স্ট্র্যাটেজি, সেটি ভিন্ন কথা। ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক শক্তি তারা ঐক্যবদ্ধ হয়েছে। তো অপরদিকে বিএনপি সহ বেশ 2-1টি দল বলছে যে ধর্মভিত্তিক শক্তির যদি উত্থান ঘটে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে। আসলে ধর্মভিত্তিক রাজনীতির যদি উত্থান ঘটে সেক্ষেত্রে সংকটটা কোথায়? আমি হ্যাঁ, 8 দল যে মূলত সবগুলোই ইসলামের নামে রাজনীতি করেন, মধ্যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ 8টি দল। কিন্তু আসলে সকল ধর্মভিত্তিক যে সংগঠন, হেফাজত ইসলাম কিন্তু এখনো ওই 8 দলের সাথে মামুনুল হক আছেন। মামুনুল হক হেফাজত ইসলামেরই একটা অংশ। হেফাজত ইসলাম তো একটা অরাজনৈতিক সংগঠন, তারা এখনো জামাত বা এদেরকে আসলে ইসলামিক সংগঠন হিসাবে বা ইসলামিক দল হিসাবে স্বীকৃতি দেয় না। নাকিদাগত কোনো ইস্যু আছে এখানে। কিন্তু আসলে আমি যেটা বলি যে বাংলাদেশে আসলে যেটা হওয়া উচিত, ধরেন আমরা গ্লোবাল পলিটিক্সের যাতে শিকার না হই, আমরা যাতে ওয়ার অ্যান্ড টেররের একটা নতুন ক্ষেত্র হিসেবে তৈরি না হয় বাংলাদেশ, আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের দেশের বেশিরভাগ মানুষই মুসলমান, 90% মানুষ, এর মধ্যে বেশিরভাগ মানুষই ধর্মপ্রাণ। কিন্তু আমরা রাজনৈতিকভাবে ধর্মের ভিত্তিতে যদি বিভক্ত করে ফেলি, সেটা আমাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি রেখে নিয়ে আসতে পারে। বাংলাদেশ ধর্মের ভিত্তিতে বিভক্ত হলে তো সেটি বড় শক্তি হবে, কিন্তু এটা আমাদেরকে বিভক্ত করলে এটা দেশের জন্য বিপজ্জন হতে পারে। এটাই একটা ট্র্যাপ হতে পারে আমাদের জন্য। কোন ট্র্যাপটা পরিষ্কার? ধরেন আপনি ইয়েতে দেখেন, আপনি যদি মিশরে দেখেন যে মুরসি কিন্তু নির্বাচিতই ছিলেন, কিন্তু পরবর্তীতে মুরসিকে জোরপূর্বক ক্ষমতা থেকে অপসারণ করা হয়, এবং সেইখানে হোসনি মোবারকের আন্দোলনের পরবর্তী ঘটনায় তো মুরসি আসেন ক্ষমতায়।
এবং পরবর্তীতে সেনাপ্রধান সিসি ক্ষমতা দখল করেন এবং চরমভাবে দমন নিপীড়ন চালান কিন্তু এই ইসলামপন্থী যারা আছে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের মধ্যে। তা আমি আশঙ্কা করি যদি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ মানে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে যদি কখনো বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতা আসে কোনো সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় এখনো প্রস্তুত হয় নাই। বাংলাদেশকে এই নিয়ে ইসলামিক দলগুলোর আরো অনেক কাজ করার বিষয় আছে। তাদেরকে জনগণের, যেমন জামাত হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনি চাইলেই কালকে জামাতে যোগ দিয়ে আপনি কিন্তু একটা নেতৃস্থানীয় পর্যায়ে চলে যেতে পারবেন না, তাদের একটা প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে। সো মানে আপনাকে জনগণের মানে দল হইতে হবে দেশগুলো, এই দলগুলোকে। আমার ধারণা এই ক্ষেত্রে জনগণের দল ওইভাবে আমি বলতে পারি না, বিকজ তাদের হচ্ছে একটা স্ট্রাকচার্ড মেকানিজমের মধ্যে আপনাকে চলতে হবে। ধরেন আপনি আমরা জানি যে ধরেন তাদের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেইখানে আপনি দেখবেন যে সব জামাতের লোকজনই চাকরি করে, ওখানে কিন্তু বাইরের লোকজনকে দিবেন, ইসলামী ব্যাংকের কথা বলে। তো বিষয়টা তেমন হবে না, বিষয়টা হইতে হবে যে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ইসলামিক দলগুলো যারা দেশের প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি মনে করি তাদেরকে আরো জনগণ ভিত্তি দরকার এবং তাদেরকে আরো রাজনৈতিক ভাবে পরিপক্ক হওয়া দরকার। সে যদি সেরকম কিছু না করে তারা যদি অন্য কোনো পন্থায়, যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই শক্তির মধ্যেই তারাও কিন্তু ছিল, কিন্তু যেভাবে এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে সেটা অনেকটা আওয়ামী লীগ আমলের যে সরকার বিরোধী দলের মধ্যে যে ধরনের পরিস্থিতি কিছুটা ওই পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমার মনে হয় বিপজ্জনক। আমাদেরকে সকলেই মিলে আমরা কে পড়বে, রাষ্ট্রই বিপদে পড়বে। মানে বিপদে কোনো এককভাবে যে কোনো দল বা বিষয়টা এমন না, রাষ্ট্রই বিপদে পড়বে। আমাদেরকে কোনোভাবেই মানে আন্তর্জাতিক শক্তি বা পরাশক্তিগুলোকে কোনো সুযোগই দেওয়া যাবে না যে আমাদের এই বিভেদের মাঝখানে তারা ঢুকে আমাদেরকে রুল করার চেষ্টা করবে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে সকলেরই একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব এবং সেইখানে আমাদের যে পারস্পরিক আস্থার জায়গাটা সেগুলো অক্ষুণ্ণ থাকবে। আমরা 5ই আগস্টে যে হাজার হাজার ছেলের মেয়েদের, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি এখন ক্ষমতার লোভে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি যে কোনো ধরনের বিভেদ আমাদের মধ্যে তৈরি করি এবং রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বাধীনতা বিপন্ন হতে পারে জানার পরেও যদি আমরা সেই ধরনের অ্যাক্টিভিটিস করি, সেটা মনে ঠিক হবে না। আমাদেরকে রাষ্ট্রটাকে ঠিক রাখতে হবে। 18-20 কোটি মানুষের যে স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা, এটা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এরকম একটা ভালো নির্বাচনের জন্য, নির্বাচনের কথা তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, বারবার বলছেন, রিপিটেডলি বলছেন। তো এরকম ভালো নির্বাচন করতে হলে যে পরিবেশ দরকার, সেই পরিবেশের জন্য তফসিল পেছাতে বলছে এনসিপি আনুষ্ঠানিকভাবে। তো আসলে তফসিল পেছানো এবং বর্তমান যে রাজনৈতিক অবস্থা, অপরদিকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লন্ডনে অবস্থান করছেন, ওনার দেশে ফেরা নিয়ে নানান ধরনের আলোচনা আছে। এরকম বাস্তবতায় আসলে সেরকম একটা গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন কতটুকু সম্ভব? না, এখানে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপি, জামাত সহ যারা, এনসিপি সহ যারা মানে এখানে কন্টেস্ট্যান্ট যারা প্রতিনিধিত্ব করবেন, তাদের মধ্যেও সেই মনোবৃত্তি থাকতে হবে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। আলটিমেটলি মানে জনগণই তো সবকিছু করে, আমরা মানুষই তো। আমাদের প্রত্যেকে ব্যক্তি পর্যায় থেকে দলীয় পর্যায়ে সবারই এই মনোবৃত্তি থাকতে হবে যে আমরা একটা ভালো নির্বাচন করব। নির্বাচনে মানুষ যাকে ভোট দেয় তারাই দেশ পরিচালনা করবে। যারা বিরোধী দলে থাকবে তারাও কিন্তু সরকারের অংশ হবে। সরকার এবং বিরোধী দল মিলেই কিন্তু সরকার, রাইট? সরকারি দল, বিরোধী দল কিন্তু শুধু সরকারি দল সরকার না। সো অতীত হয়তো সরকার মানে পুরো পার্লামেন্টে মিলে গভর্নমেন্ট। সো আলটিমেটলি আওয়ামী লীগের আমলে হয়তো এই প্র্যাকটিসটা ছিলই না, আসলে অকার্যকর সংসদ ছিল। তো সো আমরা যদি বিরোধী দলেও যাই, দেশের জন্য কাজ করার সুযোগ আমাদের থাকে। আর আমরা যদি ধরেন যে সংস্কার যে নিয়ে আমরা এত সময় কালক্ষেপণ করেছি, এটা মানে সেটার মূল উদ্দেশ্য কি? যে মূলত জনগণের ক্ষমতায়ন, জনগণের ক্ষমতায়ন এবং সুশাসনের জন্য এটা দরকার, ন্যায় বিচারের জন্য এটা দরকার। তো সেটার জন্য আসলে সরকারের আমার ধারণা যে সদিচ্ছা থাকবেই, কারণ সরকার তো সরাসরি যেহেতু ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো দলটল নাই, সো ওনার কোনো পার্সোনাল এজেন্ডা নাই। এনসিপির ছেলেপেলে যারা সরকারে আছে বা আমি মনে করি যে তারা এনসিপির কেউ তো সরকারে মানে সরি বৈষম্য বিরোধী আন্দোলনের দুইজন পরবর্তীতে ছাত্র উপদেষ্টা আছেন, মনে করি যে একটা কানেক্টিভিটি আছে আমরা দেখতে পাই। আমি তাদেরকে এতটুকু ইনসেন্টিভ দিতে চাই, একটা জুলাইয়ের শক্তি, রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াক, একাধিক দল দাঁড়ায়। কারণ হচ্ছে যে এটা কি ইনসেন্টিভ না তাদের অধিকার? মানে ধরেন অধিকার তো আসলে হয় না, আপনি যখন সেক্ষেত্রে তো সকল রাজনৈতিক দলেরই অধিকার আছে, কিন্তু আমরা তাদেরকে একটু ইনসেন্টিভ দিতে চাই। তারা ছোট মানুষ, তারা রাজনীতিতে একটা শক্তি হিসাবে দাঁড়াক। কারণ যদি ধরেন 75-এর
বিপ্লবীরা রাজনৈতিক দল করতে এবং রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে তাদের করুণ পরিণতি হয়েছে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য যে রাজনৈতিক দল তারাও যাতে এই জুলাই শক্তি যারা রাজনীতিতে আসতে চায় এদেরকে একটু প্যাট্রোনাইজ করা উচিত, এরা যাতে একটা দল হিসেবে পারফর্ম করতে পারে, না হলে কোনোদিন দেখবেন যে এদেরও করুণ পরিণতি হবে এবং ইতিহাস থেকে মুছে যাবে। আপনি দেখেন ইতিহাস কিরকম, 6 ডিসেম্বর এরশাদের পতন হয়েছিল, খুব বেশি আলোচনা এটা কিন্তু নিয়ে নাই। কিন্তু আপনি যদি এইভাবে সব ভুলে যান, আমরা 75 ভুলে গিয়েছিলাম বলে আওয়ামী লীগ আবার আসতে পেরেছে এবং তারা ফ্যাসিবাদী আচরণ করতে পেরেছে 16 বছর। সো এইখানে আপনার এই রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে হবে এবং এটার একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে এটার ব্যাপ্তি ঘটাইতে হবে, বুদ্ধিভিত্তিক আলোচনা এই জুলাই থাকতে হবে, 75 থাকতে হবে, 71 থাকতে হবে, 90 থাকতে হবে, নাহলে আমরা ভুলে যাব, রাইট? এখন এত ইনফরমেশনের যুগ যে আমাদের প্রায়োরিটি বেসিস কোন ইনফরমেশনটাকে আমরা প্রাধান্য দিব সেটা নির্ভর করে আমাদের আমরা কি নিয়ে আলোচনা করি, কি নিয়ে চর্চা করি, গতিপথটা কি, আমরা কোন জায়গায় যেতে চাই সেটাই। তো এনসিপির ওরা যেটা বলতে চাচ্ছেন সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমার ধারণা সবাই একমত আমরা, এবং বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি দরকার। আমরা জানি যে অবৈধ অস্ত্র এবং যেসব অস্ত্র লুণ্ঠিত হয়েছে তার অনেকাংশেই উদ্ধার করা সম্ভব হয়নি, প্লাস হচ্ছে কালো টাকা রিকভার করা যায়নি। কালো টাকার তো ধরেন এটা একটা বিশাল ব্যাপার, দেশের বাইরে পাচার হয়ে গেছে, এটার ব্যবহার দেশের অভ্যন্তরেও তো কিছু অভ্যন্তরেও আছে। তারপরে কালো টাকা যদি দেশের অভ্যন্তরে আসে সেটাও এক ধরনের ভালো, অ্যাটলিস্ট আমাদের দেশেই আছে ইন এ সেন্স আর কি। আপনার ধরেন অতীতেও আপনার দুর্নীতি ছিল সব আমলে কম বেশি, কিন্তু আওয়ামী লীগের এই 16 বছরে একটা পার্থক্য ছিল কি, ওই টাকাটা বাংলাদেশেই তারা আবার বিনিয়োগ টিনিয়োগ করতো, বেশিরভাগই, কিছু পাচার হইতো, কিন্তু গত 16 বছরে বেশিরভাগ টাকায় পাচার হয়ে গেছে, যে কারণে অর্থনৈতিক এই দৈন্যদশা শূন্যতা দেখা দিয়েছে। নিশ্চয়ই আমরা এগুলো কাটিয়ে উঠবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্রের যাত্রায় আমরা বা গণতন্ত্রের বাংলাদেশ আমরা ফিরে পাবো এবং সবগুলো রাজনৈতিক দল আন্তরিকতার সাথে সেই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে হ্যাঁ সরকারকে সহযোগিতা করবে এই আস্থা আমরা রাখতেই পারি। ধন্যবাদ ইমরান ভাই আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।